সংসদে বাজেট পাস, কাল থেকে শুরু বাস্তবায়নের কঠিন যাত্রা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা, সুদ হার থাকছে আগের মতোই। ওই পলিসিতে কি দেওয়া ছিল? 5% দিয়ে অ্যাপ্লাই করবেন, 1 বছরের মনিটরিয়াম থাকবে, 3 বছরে পেমেন্ট করবে। এমপি হিসেবে শপথ নিতে পারছেন না চট্টগ্রামের আসলাম চৌধুরী, ঋণ খেলাপি হওয়ায় সর্বোচ্চ আদালতের নির্দেশ। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলার রায়, হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড, রায়ের বিরুদ্ধে আপিল করবে দুপক্ষই। গণতান্ত্রিক চেহারা নিলেও আদর্শ বদলায়নি জামাত, বলছেন বামপন্থী নেতারা। আক্রমণাত্মক মনোভাব পরিহারের আহ্বান। তারা প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি না করে একটা হুমকি দিয়েই বাংলাদেশকে ওই পুরনো পাকিস্তান পন্থার দিকে নিয়ে আসতে চায়। স্বাগত নিউজ 24 সংবাদে আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। কাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হয় বাজেট। বিভিন্ন পক্ষের দাবি ও সমালোচনার মুখে আনা হয়েছে 64টি সংশোধনী, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বিল 2026 সংসদে পাশ করা হোক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। তারপর কণ্ঠভোটে পাশ হয় সেই বিল, যার মধ্য দিয়ে চূড়ান্ত হয় 2026-27 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। 20 বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, তাই অর্থনীতি পুনরুদ্ধারের এই রূপরেখা প্রণয়নে বেশ সতর্ক ছিলেন অর্থমন্ত্রী। 9.25 লাখ কোটিরও বেশি অর্থ ব্যয়ের সেই পরিকল্পনা প্রশংসিত হয় বিভিন্ন মহলে, তবে কম হয়নি সমালোচনাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা, জমি নিবন্ধনে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ, এমন কিছু বিষয়ে একমত ছিলেন না অনেকে। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় পরে সংশোধন করা হয় এসব সিদ্ধান্ত। অর্থ বিলটা যখন পাশ হলো তখন দেখতে পেলাম অনেকগুলো নতুন জিনিস যেগুলো বিলে ছিল না, সেগুলো কিন্তু আনা হলো। মানে সাধারণ জনগণের কথা মাথায় রেখে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের জন্য তো আমি দেখেছি যে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল যেগুলো বিলেই নাই। তবে বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় কিভাবে হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা বাড়লে ক্ষতির মুখে পড়বে বেসরকারি বিনিয়োগ। বর্তমান বাস্তবতায় এত বড় রেভিনিউ টার্গেট আসলে সম্ভব নাকি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইকোনমিক গ্রোথ যদি এত স্লো থাকে, মানে হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ হয়ে গেছে, তো আপনার ট্যাক্সের ভিত্তিটাই তো হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড। বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ব্যয় কমিয়ে আনা, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, যেখানে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 7% কম। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নানামুখী সংকটে মন্দা ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের স্থবিরতায় ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতায় মঙ্গলবার নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে 6.8% করা হয়েছে। তবে আগামী বছরের জুন নাগাদ এই হার আবারও 8% উন্নীত করার আশা বাংলাদেশ ব্যাংকের। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যে লো প্রবণতা, অর্থাৎ ঊর্ধ্বমুখী কম প্রবণতা, সেই প্রবণতার জন্য আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিটের যে ডিমান্ড, প্রাইভেট সেক্টর ক্রেডিট নেওয়ার মতো যে কন্ডিশন ইকোনমিতে, সেটা হয়তো অতটা, সেই এপিটাইটটা হয়তো সেরকম ছিল না। বাজারের নগদ টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি 7.5% নামাতে নীতি সুদ হার 10%ই অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ঋণ সংকট কাটাতে সংকোচনমুখী নীতির পাশাপাশি উৎপাদনশীল খাত,
কৃষি ও সিএমএসএমইর জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে। পলিসি রেট আমরা 10% রেখেছি এবং যেটা ডিপোজিট স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি সেটা 7.5% এবং স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.5%। এটা গত দুইটা পলিসি স্ট্যান্স ধরে আমরা এরকম রেখেছি। এ সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা দুটো আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এছাড়া ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ইসলামী ব্যাংকের চলমান সংকট সমাধানে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান গভর্নর। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, আমরা আইনের বাইরে কিছু করব না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিককে মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেন বিএনপি। মনোনয়নপ্রাপ্ত বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যু নিয়ে উচ্চ আদালতে যান। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও তারপরও এই ইস্যুতে ওই আসনে যেন ফলাফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য 15 জুন দিন রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বাতিল হয় তার প্রার্থিতা বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এদিকে এ রায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন আপিলকারীর আইনজীবী। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে এত সবকিছু আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ অবজারভেশনে কি আসে তার উপর নির্ভর করবে ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক আইনি সিদ্ধান্ত। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মী এবং অনুসারীরা। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন, আর এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী এবং পথচারীরা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এবং বারবকুণ্ড এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অনুসারীরা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আন্দোলনে উস্কানি ষড়যন্ত্রের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 3 অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 5 অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন এবং আসামি পক্ষ। আপিল করার ঘোষণাও দিয়েছে উভয় পক্ষই। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন উস্কানি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের সন্ত্রাসী, জঙ্গি আখ্যা দিয়ে সহিংসতাকে উস্কে দেন ইনু। 5 আগস্ট সরকার পতনের পর মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ইনুর বিরুদ্ধে। প্রায় 1 বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে 3 অভিযোগে হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পেয়েছেন অব্যাহতি।
রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। আসামি পক্ষ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে। জুলাই অভ্যুত্থান ঘিরে কারাগারে থাকা কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এটি ট্রাইব্যুনালের প্রথম রায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ পেলেও আদর্শগত পরিবর্তন হয়নি বিরোধী দল জামায়াতের, আর যে কারণে 4 মাসের মাথায় সরকার পতন আর নতুন অভ্যুত্থানের হুঁশিয়ারি দিচ্ছে দলটি। এমন মন্তব্য বামপন্থী রাজনীতিকদের। বলেন, ভঙ্গুর অর্থনীতি সচল করে দেশকে এগিয়ে নিতে হলে জামাতের আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। শুরু থেকে দেশ ও বিদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে জামায়াত। লক্ষ্য আদায়ে নানা অপপ্রচার চালানোর অভিযোগও আছে দলটির বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত হালে পানি পায়নি খুব একটা। ভোট আর জোট রাজনীতির এমন নানা সমীকরণে সংসদে জামায়াত স্থান পায় বিরোধী দলের আসনে। যেখানে সমস্যা ওখানেই অভিযোগ করেছে, যেখানে সমস্যা নাই সেখানে কোনো অভিযোগ নাই। গণতান্ত্রিক রীতি হলেও অধিবেশনের প্রথম কার্যদিবস থেকেই আগ্রাসী দেখা গেছে জামায়াতকে। এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। কেবল সংসদ নয়, রাজপথেও সরকার পতনে জোরালো হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন জামায়াত নেতারা। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 4 মাসের মধ্যেই কেন সরকার পতনের দাবি তুলতে হবে? আর বিএনপি সরকার কি ক্ষতি করেছে এখনই এতটা মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল? এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কিভাবে এগোবে দেশ? তারা কতকগুলো মনে করে যে এই নির্বাচন যথাযথ হয়নি, কিন্তু গৃহযুদ্ধ ঠেকানোর জন্য মেনে নিছে। আমি তো এই কথা যিনি বলেছে, আমি মনে করি যে তিনি অপরাধ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার এবং এইখানে আইনের মুখোমুখি করা দরকার। তারা প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি না করে একটা হুমকি দিয়েই বাংলাদেশকে ওই পুরনো পাকিস্তান পন্থার দিকে নিয়ে আসতে চায় এবং এখন যে গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা হচ্ছে এইটাকে তারা সংকটে ফেলতে চায়। বামপন্থী নেতারা মনে করেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় জামায়াত, তাই অপ্রাসঙ্গিকভাবে সরকার পতনের কথা বলে হতাশা কাটিয়ে চাঙা রাখতে চায় দলীয় নেতাকর্মীদের। সরকার দলের সাথে এক ধরনের বোঝাপড়া, এক ধরনের নেগোসিয়েশন করেই বরঞ্চ কীভাবে তারা তাদের এই বিদ্যমান পার্লামেন্টে তারা এখন যে প্রধান বিরোধী দল আছেন, যেটা সম্ভবত তারা আজ থেকে 4 মাস বা 6 মাস আগে তারা ভাবতে পারেননি যে তাদের জন্য এরকম একটা অপার সুযোগ তৈরি হবে। তো এই সুযোগটা তারা আসলে হাতছাড়া করতে চাইবেন না। কোনো নেতার মতে 71কে 24-এর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনীতির মাঠে ফায়দা লোটার চেষ্টা করছে বিরোধী দল। তারা যে যুদ্ধাপরাধীদের সহযোগী হয়েছিলেন এবং নিজেরাও যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জিনিসটা ভুলিয়ে দেওয়ার জন্য 71-এর বিকল্প হিসাবে 24কে দাঁড় করাবার একটা চেষ্টা করেছেন সবসময়। আর বিএনপিকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে তারা প্রধান বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হতে চাইছেন। সংসদে তারা বক্তৃতা কিন্তু বলেছেন তারা সংবিধানকে মান্য করবেন, সংসদকে তারা ডিস্টেবিলাইজ করবেন না, কিন্তু বাইরে এসে তারা বলছেন তারা গণঅভ্যুত্থানের ডাক দিচ্ছেন। বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন করে দেশকে নতুন সংকটে ফেলতে ষড়যন্ত্র করছে জামায়াত। তাদের আহ্বান রুখে দিতে হবে অপতৎপরতা, নিশ্চিত করতে হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের বিষয়ে জামাতকে টার্গেট করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন তিনি আর বলেন, 71-এর রাজনৈতিক বাস্তবতায় ভারতের আগ্রাসন থেকে বাঁচতে অনেক দলই অখণ্ড পাকিস্তানের পক্ষ নিয়েছিল। বর্তমানে বিএনপি জামাতকে মোকাবিলা করতে না পেরে সেই পুরনো রেকর্ড বাজাচ্ছে। পার্লামেন্টে প্রশ্ন করেন 71-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল? আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের
সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারগুলোর মধ্যেও জবাবদিহির সংস্কৃতি গড়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত হওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তারা। নতুন বন্দোবস্ত, বৈষম্য বিলোপ এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, এরকম নানা প্রতিশ্রুতি নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের অনিয়ম, মোবাইল ফিন্যান্স কোম্পানি নগদের অর্থ আত্মসাতের অভিযোগ এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা ও তার স্ত্রীকে দুদকে তলব নানা আলোচনার জন্ম দিয়েছিল। ১.৫ বছরের একটা অস্থির সময় ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগের বিষয়ে সম্প্রতি দাবি তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। এদিকে টিআইবি বলছে ২০২৪ সালের নভেম্বর থেকে ২৫ সালের অক্টোবর পর্যন্ত দেশের সরকারি এবং আধা সরকারি খাতে দুর্নীতি হয়েছে ১২,০০০ কোটি টাকার বেশি। দুদক ওই তদন্ত খতিয়ে দেখুক, এমনটাই চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আলাপটা তুলেছেন, কিন্তু আমি রাজার এভাবে বলতে চাই যে দুদকের উচিত হবে সে একটা স্বাধীন কমিশন হিসেবে, যখন দুদক গঠিত হবে স্বাধীন কমিশন হিসেবে এটা তার মতো করে তদন্ত করা, কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। সরকারের দিক থেকে এটাকে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না। রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবীরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেয়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা হতাশাজনক। সরকার নিজের জন্য লাভ, সরকার নিজেকে একটা প্রোটেকশন দিতে পারছে, নিজেকে এক ধরনের আপনি যারা অপরাধ করতে চায় অপরাধ প্রবণ তাদেরকে এই জায়গা থেকে একটা নিজের ডিসকারেজ করতে পারছে। আবার অন্যদিকে গত সরকারেরও একটা যাচাই বাছাই হচ্ছে, জনগণ যে আমরা অনেক সময় বলি রিউমার, অনেক সময় বলি এগুলো মিথ্যা কথা, আর কি সত্য না মিথ্যা, পুরো বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার করে বর্তমান বিএনপি সরকার, আমি মনে করি জনগণ সাধুবাদ দিবে। যেই জিনিসগুলো আমরা গত অন্তর্বর্তীকারী সরকারের সময় আমরা প্রতিদিন মিডিয়াতে দেখেছি, বড় বড় লোকজন কে কোথায় কত টাকা দুর্নীতি করেছে, এই জিনিসগুলো নিয়ে দুদক আমরা দেখেছি যে দুদক মামলাও করেছে। আমি তো এই পর্যন্ত কোনো নিউজ এখন পর্যন্ত দেখি নাই অনুসন্ধান শেষ হয়ে কারো বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং তদন্ত হওয়া উচিত নিরপেক্ষভাবে, যাতে ভবিষ্যতের জন্য তা এক উদাহরণ হয়ে থাকে। এটা তো কোনো সমস্যা না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ বিদায়ে গার্ড অফ অনার ও সর্বস্তরের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলাদেশের আধুনিক পাপেটের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। দেশবরেণ্য এই চিত্রশিল্পীকে শ্রদ্ধা জানানো হয় বিটিভি প্রাঙ্গণ ও চারুকলা অনুষদে। পরে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন পাপেটম্যান খ্যাত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার। বিস্তারিত প্রতিবেদনে। শেষ বিদায়ে বিয়োগলের সুর, এ যেন এক অধ্যায়ের পরিসমাপ্তি। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশা প্রণয়নে ভূমিকা রেখেছিলেন মোস্তফা মনোয়ার। সেই শহীদ মিনারে তিনি এলেন শেষবারের মতো, স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন। একে একে শ্রদ্ধা জানান শিল্পী, সংস্কৃতি কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। আর কোনো পুতুল মোস্তফা মনোয়ারের শৈল্পিক ছোঁয়ায় প্রাণ পাবে না, ক্যানভাসে ভেসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়। তবুও হারিয়ে যাবেন না মোস্তফা মনোয়ার, বেঁচে থাকবেন তার কাজে, শিশুদের কল্পজগতে। শিল্পের সকল আঙ্গিকে তার উপস্থিতি, এটা সবচেয়ে বড় কথা। সেটা নাটক বলেন, চলচ্চিত্র বলেন, পাপেট্রি বলেন, চিত্রকলা বলেন, সঙ্গীত বলেন, শিশুদের অনুষ্ঠান বলেন, সর্বক্ষেত্রে মোস্তফা মনোয়ার। আমরা পরবর্তী প্রজন্ম যারা আছি তাকে মনে রাখবো তার কাজের মধ্য দিয়ে। যেখানে তিনি থাকেন না কেন, যে জগতে তিনি থাকেন না কেন, সেখানে তিনি ভালো থাকেন, সুন্দর থাকেন, এই দোয়াই রইল। আমি দেখলাম যে উনি আমাদের থেকে আরো বেশি জানেন। আমরা তো আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে ভাষা স্কুল আমাদেরকে এসেছি, উনি সমস্ত
ওনার পায়ের কাছে বসে আসলে অনেক কিছু শিখেছি। এর আগে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। বিটিভির সূচনা লগ্ন থেকেই জড়িত ছিলেন মুস্তাফা মনোয়ার। তার অবদানের কথা স্মরণ করেন তার সহকর্মীরা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মুস্তাফা মনোয়ার। সবশেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এই প্রতিষ্ঠানের সাথে আজীবন ছিল তার আত্মিক সম্পর্ক। শিল্প দর্শন ছড়িয়ে দিতে এই শিক্ষককে স্মরণ করেন তার গুণমুগ্ধ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। আরফিল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।